নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? শুভ মহা অষ্টমী। মহা অষ্টমীর পুণ্য লগ্নে সকল বন্ধুকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ধূর্ত জাদুকর। এক গ্রামে দুই ভাই ছিল। তারা ছিল খুব গরিব। বড় ভাই ছিল খুব পরিশ্রমী, কিন্তু বুদ্ধিতে সে ছিল খাটো। ছোট ভাই সব কাজেই ছিল পটু। যেমন চালাক তেমনই সে চটপটে। কাজের সন্ধানে ওরা গ্রামান্তরে গেল। তারপর যেতে যেতে পৌঁছে গেল একেবারে রাজধানীতে। বড় ভাই ঠিক করলো পরের দিন রাজার কাছে গিয়ে কাজ চাইবে। সন্ধ্যের মধ্যে ঘুরে এসো, ছোট ভাই বড় ভাইকে সতর্ক করে দিয়ে বলল। বড় ভাই রাজমহলের কাছে পৌঁছে দেখে রাজা উদ্যানে পায়চারি করছেন। বড় ভাইয়ের চাউনি আর হাঁটা চলা দেখে রাজা বললেন, কে তুমি? অমন করে এখানে কি দেখছো? বড় ভাই হাত জোর করে বলল, মহারাজ, আমি আর আমার ছোট ভাই অনাথ। কাজের সন্ধানে আমরা এখানে এসেছি। দয়া করে আমাদের কোনো কাজ দিলে আপনার নাম করে আমরা সারা জীবন কাটাবো। কাজ তোমাকে দিতে পারি, তবে দায়িত্বের সঙ্গে তুমি তোমার কাজ করতে পারবে তো? রাজা বললেন, অবশ্যই করব মহারাজ, জোর দিয়ে বলল বড় ভাই। রাজা তাকে রাজমহলের মন্দিরে নিয়ে গেলেন। এক সুন্দর সাদা ছাগলছানা তাকে দেখিয়ে বললেন, এটাকে নিয়ে যাবে, সারা দিন চড়াবে, সূর্যাস্তের আগে এটাকে এনে আমায় ফেরত দেবে। তবে একটা কথা মনে রেখো, পূব দিকে যে টিলা আছে তা পেরোবে না, পেরোলে কঠিন শাস্তি দেব। রাজার নির্দেশে রাজি হলো বড় ভাই। খাবারের পোটলা আর ছাগলছানা নিয়ে সে বেরিয়ে পড়ল। বনে যেতেই ছাগলছানা মনের আনন্দে আর যেন ধরে না। কত রকমের ভঙ্গি করে সে ছোটাছুটি করতে লাগলো, তার আর ঠিক নেই। ছাগলছানা ছুটতে থাকে আর পিছনে পিছনে ছোটে বড় ভাই। এভাবে অনেক দূরে চলে যায় তারা। দুপুরে একটা ঘাটের বড় ভাই যা খেলো, ছাগলছানাও তাই খেলো। তারপর তারা গেল পূবের ওই টিলায়। টিলায় ছিল একটি গাছ, গাছে ছিল ফল ভর্তি। রাজার সাবধানবাণী ভুলে গিয়ে বড় ভাই টিলার উপরে উঠে নানান রকমের ফল খেলো। ফলের রসে তার হাত একবারে ভরে গিয়েছিল। সে আশেপাশে জল আছে কিনা খোঁজ করতে লাগলো, হাত না ধুলেই নয়। চারদিক তাকাতে তাকাতে অদূরে বড় ভাই টিলার ওপরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। সে ওই ছাগলছানাকে কোলে তুলে নিয়ে ওই কুঁড়ে ঘরের দিকে জলের খোঁজে এগোতে লাগলো। সে যত এগোতে থাকে ওই ছাগলছানা তত বেশি ছটপট করে আর তারস্বরে ডাকতে থাকে। কিন্তু বড় ভাইয়ের বুদ্ধি কম থাকায় এসবের কারণ কিছুই বুঝতে না পেরে ওই কুটিরের দিকে এগোতে লাগলো। ওই কুটিরের কাছে এক ভয়ঙ্কর আকৃতির লোক বসেছিল। লোকটার মাথা ন্যাড়া, চোখগুলো জ্বলজ্বল করছিল, চাপ দাড়ি। তার পাশে ছিল ছাগলের কাঁচা মাংস, মাংস পোড়ানোর লোহার শলাকা। সে উনান ধরানোর ব্যবস্থা করছিল। সে বড় ভাইকে দেখে বলল, আরে এই ছোকরা, এসো তো দেখি এদিকে, এদিকে এসে উনান ধরিয়ে যাও তো। সন্ধ্যের আগেই আমাকে ফিরে যেতে হবে। আমি একটু জল খেতে এদিকে এসেছি, আমাকে একটু জল দেবেন? বড় ভাই কিছুটা যেন ভয় পেয়ে বলল। ছাগলছানা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে লাগলো। লোকটা উঠে ছাগলছানার কান মুলে দিয়ে বলল, এই, এখনো তোর দেমাগ কমেনি দেখছি।
তারপর সে বড় ভাইয়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, এই ছাগলছানাটা খুব দেমাগি। তুমি একটা কাজ করো, এটাকে ঘরে পুরে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে এখানে এসে উনান ধরিয়ে যাও। তুমি আমার উনান ধরাও, আর আমি তোমায় জল এনে দিচ্ছি। এ কথা বলে লোকটা থপ থপ করে পা ফেলতে ফেলতে জল আনতে চলে গেল। এদিকে বড় ভাই নিরুপায় হয়ে ছাগলছানাটাকে ঘরে বন্ধ করে রেখে উনান ধরানোর চেষ্টা করতে লাগলো। যতই চেষ্টা করুক উনান অত সহজে ধরতে চায় না। শেষে অনেক পরিশ্রম করার পর উনান যখন ধরাতে পারল, তখন চারদিক কালো অন্ধকারে ছেয়ে গেল। বড় ভাই শঙ্কিত হয়ে উঠল, আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর আকৃতির লোকটা জল এনে দিল। জল দিয়ে হাত মুখ ধুয়ে বড় ভাই ঘরের দরজা খুলে দেখে, আশ্চর্য হয়ে গেল, সেখানে ছাগলছানা নেই, আছে সেখানে এক অদ্ভুত আকৃতির যুবতী। তাকে দেখতে পেয়েই বড় ভাই ভয়ে চিৎকার করে উঠল, বাবারে, ভূত ভূত বলে সেখান থেকে সে ছুটে পালালো। রাত্রে বড় ভাই রাজার কাছে গিয়ে খুব ভয়ে ভয়ে বলল, মহারাজ, আপনি আমাকে যে ছাগলছানাটাকে চড়ানোর জন্য দিয়েছেন সেটা সাধারণ ছাগলছানা নয়, আসলে সেটা একটা ভূত। তারপর সে যা যা ঘটেছিল সব বিস্তারিতভাবে রাজার কাছে বলল। বড় ভাইয়ের মুখ থেকে সমস্ত কথা শুনে রেগে গিয়ে রাজা গর্জে উঠে বললেন, এই কে আছিস, এই পাজি বদমাইশটাকে কয়েদখানায় পুরে দে। রাজার নির্দেশ পেয়ে সেপাইরা বড় ভাইকে নিয়ে গিয়ে কয়েদখানায় পুরে দিল। এদিকে সন্ধ্যের পর থেকেই ছোট ভাই দাদার খবর না পেয়ে ভীষণ ঘাবড়ে গেল। কি করবে ভেবে না পেয়ে সে সোজা ছুটে গেল রাজার কাছে। রাজা যখন জানতে পারলেন যে আগন্তুক ওই বদমাইশের ছোট ভাই, তখন তার আরও রাগ হলো। কিন্তু ছোট ভাই এতে বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে মাথা নত করে রাজাকে সব কিছু বিস্তারিতভাবে জানাতে অনুরোধ করল। সব কথা রাজার কাছ থেকে শুনে সবিনয়ে ছোট ভাই বলল, মহারাজ, আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে কোনো রহস্য আছে। আপনি দয়া করে আমাকে বিস্তারিত জানালে আমি আপনার ছাগলছানা হয়তো এনে দিতে পারবো, আর আমার দাদাকেও কারাগার থেকে মুক্ত করতে পারবো। ওই যুবকের কথা শুনে রাজার মনে হলো ওর বিশেষ কোনো ক্ষমতা আছে। রাজা ওই যুবককে অন্দরমহলে নিয়ে গিয়ে ছাগলছানা সম্পর্কে বিস্তারিত জানালো। রাজার অধিক বয়সে একটি মেয়ে হয়েছিল। রাজার কোনো ছেলে না থাকায় রাজা তার মেয়েকেই ছেলের মতো করে মানুষ করতে লাগলেন। তাকে সঙ্গে করে নানান জায়গায় নিয়ে যেতেন, এমনকি শিকারে যাওয়ার সময়ও রাজা মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতেন। একবার শিকার করতে করতে রাজা ও রাজকুমারী অনুচর ছাড়াই শিবির থেকে অনেক দূরে চলে গেলেন। পূব দিকের টিলা পেরিয়ে তারা সামনে একটি কুঁড়েঘর দেখতে পেলেন। কুঁড়েঘরের সামনে এক বিরাট বিকৃত আকারে লোক বসেছিল। লোকটা বোধহয় লোহার শলাকা দিয়ে ছাগলের মাংস অল্প একটু পুড়িয়ে খাচ্ছিল। ওর ওইভাবে প্রায় কাঁচা মাংস খাওয়া দেখে রাজকুমারীর বমি হলো। এখানে একটু জল পাওয়া যাবে? রাজা ওই লোকটাকে বললেন। লোকটা কোনো জবাব দেওয়ার আগেই রাজা ও তার কন্যার আপাদ মস্তক দেখে নিল। তারপর ভেতর থেকে জল এনে রাজাকে বলল, এই মেয়েটা তো খুব সুন্দর, তোমার মেয়ে বুঝি? একে আমাকে দিয়ে দাও না। আধপোড়া মাংস খেকো রাক্ষস কোথাকার, আমাকে চাইছ? তোমার সাহস তো কম নয়। রাজকুমারী রাগে কাঁপতে কাঁপতে বলল। এ কথা শুনে ওই ভয়ঙ্কর লোকটার চোখ লাল হয়ে গেল। তৎক্ষণাৎ সে ওই মাংসের ঢোকনা শলাকা রাজকুমারীর মাথায় ছুঁয়ে বলল, তুমি ছাগলের মাংস ঘৃণা করো? এখন থেকে
তুমি সারাদিন ছাগল হয়ে থাকবে আর সারা রাত আমার চেয়েও বিকৃত আকারের যুবতী হয়ে থাকবে। রাজকুমারী সেই মুহূর্তেই ছাগলছানা হয়ে গেল। তারপর থেকে সে দিনে ছাগলছানা আর রাত্রে এক ভয়ঙ্কর আকৃতির নারীর রূপ পেল। রাত্রে তাকে যেন কেউ দেখতে না পায়। রাজা সেজন্য সব সময় সতর্ক থাকতেন। এমনিতেই রাজকুমারীর বিয়ের বয়স হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর আকৃতির লোকটা যা করল তাতে বিয়ের আর কোনো প্রশ্নই ওঠেনি। পরে জানা গেল লোকটার সমস্ত শক্তি রয়েছে তার দাড়ি ও শলাকায়। ছোট ভাই রাজার কাছ থেকে এই সমস্ত ঘটনা শুনে রাজাকে বলল, আজ রাত্রে রাজকুমারীর কোনো ক্ষতি হবে না। সকাল হওয়ার আগে তাকে যদি উদ্ধার করা না যায় তাহলে কিন্তু রাজকুমারীকে বাঁচানো যাবে না। আপনি এক্ষুনি দয়া করে আমাকে একটা ভালো ওজনদার ছাগল আর কিছুটা গুলগুল দিন। আমি আপনার মেয়েকে উদ্ধার করার চেষ্টা করছি। রাজা তৎক্ষণাৎ তাই করলেন। ছোট ভাই গুলগুল আর ছাগল নিয়ে সেই রাত্রেই পূর্ব দিকের টিলা পেরিয়ে ওই কুঁড়ে ঘরের কাছে গেল। তখন সেই ভয়ঙ্কর লোকটা আরামে বসে বসে পোড়া মাংস আর মদ খাচ্ছিল। ছোট ভাই অনেক দূর থেকে আপনজনকে বলার মতো বলল, মামা, কি পোড়া মাংস খাচ্ছ? দেখো তোমার জন্য কত বড় একটা ছাগল এনেছি। তবে আর দেরি কেন, নিয়ে আয় তাড়াতাড়ি। এই মাংসটা ঠিক জমছে না, মাংসে স্বাদই নেই। ভয়ঙ্কর লোকটা বলল। ছাগলটাকে কোল থেকে নিচে নামিয়ে ছোট ভাই বলল, স্বাদ হবে কোথা থেকে? মাংস তুমি ভালো করে পোড়াতেই পারো না। দেখো আমি তোমাকে পুড়িয়ে খাওয়াচ্ছি। এ কথা বলে ছোট ভাই তার সামনেই মাংস পোড়াতে লাগলো। ওরে ভাগ্নে, গন্ধ তো বেশ ভালোই লাগছে। ছোট ভাই বলল, অত দূরে থাকলে কি ভালো গন্ধ পাবে? আরও উনানের কাছে এসে আরও ভালো গন্ধ পাবে। সেই ভয়ঙ্কর লোকটা উনানের কাছে এসে শলাকা পাশে রেখে চোখ বুজে গন্ধ শুঁকতে লাগলো। মুহূর্তে ছোট ভাই উনানে গুলগুল ঢেলে দিল। দপ করে জ্বলে ওঠা আগুনে লোকটার দাড়ি পুড়ে যেতেই ছোট ভাই শলাকা তুলে তার মাথায় ঠেকিয়ে বলল, ছাগল হয়ে যাও। তক্ষুনি সে ছাগল হয়ে বনে ঢুকে গেল। রাজকুমারী নিজের আসল রূপ ফিরে পেয়ে ছোট ভাইয়ের সাথে প্রাসাদে এলো। রাজা পরে বড় ভাইকেও মুক্তি দিল এবং ছোট ভাইয়ের সঙ্গে ওই রাজকুমারীর বিয়ে দিল। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও বাজাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বের অন্য কোনো গল্প নিয়ে।